আজকের দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যেসব প্রোগ্রামগুলো অনগোয়িং প্রোগ্রামগুলো স্থগিত রাখা হয়েছে 3 দিনের জন্য। এইচএসসি পরীক্ষা, এইচএসসি এবং সমমানের পরীক্ষাগুলো আজকের জন্য বাদ দেওয়া হয়েছে। সবই হয়েছে গতকাল ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে। মাইলস্টোন স্কুল কলেজে একটি ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত খবর হওয়া পর্যন্ত, এখন প্রায় 10:30টার দিকে, আমরা সকাল 10:30টায় আমরা রেকর্ড করছি, এখন পর্যন্ত খবর পর্যন্ত 27 জন মারা গেছে বাচ্চা। এবং এর ভেতরে পাইলট তৌকির ইসলাম এবং একজন শিক্ষিকা মেহরান ছাড়া 25 জনই শিশু, 12 বছরের নিচে, অনেকে 10 বছরের নিচে। কি মর্মান্তিক একটি ঘটনা এবং কিরকম শোকাবহ পরিস্থিতির ভেতরে আমরা চলছি। কিছু ব্যতিক্রম বাদে আমি কারো মুখে হাসি দেখছি না। মানে এই কথাটা যখনই এই জিনিসটা স্মরণে আসছে, হাসি থাকছে না, হাসতে পারছে না। অনেকের ঘুম হয়নি কালকে। তো সেটা যাই হোক, 25 জন যে মারা গেছেন, সবচেয়ে বেশি ভুক্তভোগী তো তাদের প্যারেন্টসরা। ওনারা তো চরম একটি আঘাত পেয়েছেন। এখন পর্যন্ত 6-7টি বডি আইডেন্টিফাই করা যায়নি, এমন ভাবে তারা পড়ে গেছেন। এবং আরো আশঙ্কাজনক বিষয় হচ্ছে, মানে আরো আশঙ্কা না, মানে খুবই আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে সরকার তরফ থেকে বলা হচ্ছে যে 72 জন যে চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতালে, জাতীয় বার্নস ইনস্টিটিউট এবং অন্যান্য হাসপাতালে, এই 72 জনের অবস্থাই আশঙ্কাজনক। আমরা জানি একটা সার্টেন ডিগ্রি বার্ন হলে আর আসলে সার্ভাইভ করা মুশকিল, এবং যদি আপনার শ্বাসনালী, কোনো বার্নে কারো শ্বাসনালী পুড়ে যায়, তাকেও বাঁচানো মুশকিল। আমরা সরকারি উদ্যোগকে, ঠিক আছে, রাষ্ট্রীয় শোক এবং বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন পরীক্ষা বাতিল ইত্যাদি ঠিক আছে, বিভিন্ন অনুষ্ঠান বাতিল, সবই ঠিক আছে, কিন্তু এই ঘটনাও কি আমরা কয়েকদিন পরে ভুলে যাব? এটা স্মৃতি হয়ে থাকবে? রানা প্লাজায় তো বহু লোক মারা গেছিলেন, তাজরিন গার্মেন্টসে আগুনে পুড়ে বহু লোক মারা গেছিলেন। আমরা একটা তদন্ত কমিটি করা হয় সরকারে, হাসিনা শাহীন আমলে বিশেষভাবে করা হতো, এবং তদন্ত কমিটির রিপোর্টটাও তেমন একটা আলো দেখা যায় না, এবং তেমন কিছুই আর হয় না। আমরা ভুলে যাই, উই গেট অ্যালং উইথ আওয়ার লাইভস। যে পরিবারের সন্তান মারা গেছেন বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, ওনারা সারা জীবন ভুলতে পারবেন না, বাকিরা একরকম ভুলে যায়। তো ভুলে যায় মানুষ, তো আসলে খুব একটা অস্বাভাবিক না। সারা জীবন তো এই শোক নিয়ে বাঁচা যাবে না, কিন্তু আমাদের শোককে মাঝে তো কিছু শিক্ষা নেওয়া দরকার। বিশেষজ্ঞরা এবং পর্যবেক্ষকরা বলছেন যে এই প্লেনটি F-7, হ্যাঁ, BGI, এই প্লেনটি আসলে ট্রেনিং নেওয়ার উপযুক্ত নয়। এটি একটি লক্ষ্যঝক্কর প্লেন, যেটা 1966 মডেলের, এবং কোনো জায়গায় এখন এটা ব্যবহার করা হয় না ট্রেনিং বা আদারওয়াইজ। হ্যাঁ, দেশে একটা যুদ্ধ পরিস্থিতি হতো, তাহলে এখানে একটা মেশিন গান ফিট করে একটা কোনোভাবে একটু উড্ডয়ন করা যেত, বা অনেক সময় অনেক কাজে লাগতে পারতো। কিন্তু একটা শান্তিপূর্ণ পরিস্থিতি তো এরকম একটা প্লেনে চলতে পারে না। তো আমাদের প্রশ্ন তোলা উচিত। এই প্রশ্নটা আমরা তুলি না সাধারণত সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে। ওনারা আমাদের দেশের থেকে আলাদা না, ওনারাও দেশপ্রেমিক এবং দেশের জন্য ওনারাও ভাবেন, কিন্তু ওনারাও চান যে প্রশ্নগুলো উঠুক। আমাদের যে কথাবার্তা হয়েছে, কিছু প্রশ্ন তো উঠুক, এটা তো দরকার আছে। যে এটা এই ধরনের ঝুঁকিপূর্ণ প্লেন যেটা ক্রয় এবং তাদের রক্ষণাবেক্ষণে কোনো রকম ত্রুটি হয়েছে কিনা, এটা তো খুঁজে বের করতে হবে। এটা তো হোলি কাউ, বা এটা ছোঁয়া যাবে না, এটা নিয়ে কোনো আলোচনা করা যাবে না বিমান বাহিনীর পারচেজ এবং এর মেনটেনেন্স নিয়ে। দেশের সন্তানরা মারা গেছে, অনেক ফ্যামিলির চিরকালের জন্য ট্রমাটাইজড হয়ে গেছেন। তো বিমান বাহিনীকে তো একটা আনসার দিতে হবে। তো
কোনো ক্ষতিপূরণই এই পরিবারগুলির জন্য যথেষ্ট নয়, কিন্তু তারপরে সরকার, রাষ্ট্র এবং এয়ারফোর্স কিছু কম্পেনসেশনের ব্যবস্থা করতে হবে তাদের। একটু অপ্রাসঙ্গিক হলেও বলি যে এখানে যে প্লে একটা কথা, তো কালকে তো অনেক রকম গুজব ছড়িয়ে গেছে, তো পাইলট নাকি ইজেক্ট করেন নাই, উনি উনি ক্র্যাশ করেছেন, মানে কোনো রকম বাঁচার চেষ্টা করেন না, উনি কিন্তু ইজেক্ট করেছেন, এটা ওনার দোষ আমি বলছি না, বা উনি ইজেক্ট না করলে বহু লোক বেঁচে যেত এরকমও বলছি না, কিন্তু তথ্যগত ভ্রান্তি দূর করার জন্যই বললাম। সামরিক যে কোনো সরঞ্জামাদি ক্রয় এবং তাদের মেইনটেনেন্স ভালো মতো হচ্ছে কিনা এটা পরিষ্কার করে বলা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কালকে আরেকটা জিনিস সচেতন মানুষকে খুব ভাবিয়েছে। হাজার হাজার জার্নালিস্ট এবং উৎসুক জনতা, কোট আনকোট, ওনারা ভিড় করছেন ঘটনাস্থলে। যে সেনাবাহিনীর যেন দায়িত্ব হয়ে গেল যে এই উৎসুক জনতা সাংবাদিকদের সামলাবেন নাকি মানুষকে উদ্ধার করবেন বাঁচানোর জন্য। এটা কি? এটা তো আমরা বারবার দেখছি, এটা রিপিটেশন। স্পেশালি যখন এই ডিভাইসগুলো এবং অনলাইন সাংবাদিকতা জনপ্রিয় হয়ে উঠছে, তো তখন দেখা যাচ্ছে যে এরকম অসংখ্য সাংবাদিক, উৎসুক জনতাদের ভিড় বিভিন্ন ঘটনা ঘটলেই হতো। তো এবার মানে কিন্তু সাংবাদিকদের আরো দায়িত্বশীল আচরণ করতেন, এটা আমি বলবো, যে এবং দায়িত্বশীল আচরণ আশা করি। উৎসুক জনতা এখন বাংলাদেশের 70% উপরে এডুকেটেড, মানে লিটারেসি রেট এবং এডুকেটেড, তারা শিক্ষিত তুলনামূলকভাবে আগের থেকে। ওনাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা সরছেন না। তারা তো আর্মি কি করবে, ফায়ার ব্রিগেড কি করবে? আপনাদের সামলাবে? এইসব উৎসুক জনতাকে সামলাবে? সাংবাদিকদেরকে সামলাবে? নাকি মানুষ উদ্ধারে ব্যস্ত থাকবে? উদ্ধারের প্রসঙ্গে একটা কথা বলা ভালো, যে শিক্ষিকা মাইলস্টোন স্কুল ও কলেজের যিনি নিহত হয়েছেন, যিনি প্রাণ বিসর্জন দিয়েছেন বলা যায়, উনি সামরিক বাহিনী এবং এক্সপার্টদের তথ্য মতে 20টি শিশুকে বাঁচা নিশ্চিত করে, যখন উনি দগ্ধ অলরেডি, তারপরে উনি প্রাণ দিতে হয়েছে, ওনাকে প্রাণ বলিদান করেছেন উনি নিঃস্বার্থে। সেই শিক্ষিকার প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আরেকটা জিনিস আমরা দেখলাম যে রাজনীতিবিদরা সব জায়গার থেকে মাইলেজ নিতে হবে কেন আপনাদের? রাজনীতিবিদরা ভিড় করা শুরু করলেন হাসপাতালগুলোতে। এগুলোতে তো চিকিৎসকের অবস্থা, মানে চিকিৎসকদের সমস্যা হয়তো, এটা তো আপনারা জানেন। এটা সব জায়গায় আপনার পলিটিক্যাল একটা বেনিফিট আমরা দেখব। এখন বিএনপি গেছে বলেই জামাতকে যেতে হবে, বিভিন্ন পার্টির সদস্যরা গিয়ে হাজির হওয়া শুরু করলেন, উপদেষ্টারা গিয়ে হাজির হওয়া শুরু করলেন। ওয়াই? আপনারা তো নির্দেশ দিতে পারেন, একজন যেতে পারেন, হ্যাঁ, দলবল নিয়ে আপনারা হাজির হয়ে যাচ্ছেন। এগুলো তো মানে কি বলবো, এগুলো তো মানে মোটেও কাম্য নয়। মানে খুব কমই বলা হইলো। এটা তো শুধু কাম্য নয় বলে যথেষ্ট না, এটা বন্ধ করতে হবে। এটা আপনাদের একটা ঘটনা ঘটবে, এখানে আপনারা ফুটেজ নেওয়ার জন্য আপনারা হাজির হয়ে যাবেন। আমার ঘোরতর সন্দেহ আছে কয়জন সহানুভূতির থেকে গেছেন, আর কতজন শুধু ফুটেজে তাদের ছবি আসবে, তারা গেছেন এটা দেখানোর জন্য গেছেন। বিএনপির আগে বলি যে আমাদের প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন, রাষ্ট্রপতির দপ্তর থেকেও একটি শোক জানানো হয়েছে, বিভিন্ন দলগুলো শোক জানিয়েছেন। এটুকে সীমাবদ্ধ থাকতেন। লন্ডন থেকে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটা একটা সেন্সিবল কথা বলেছেন উনি তার দলীয় নেতাকর্মীদেরকে বলেছেন যে আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন। একটা ভালো দিক দেখেছি আমরা, যে রক্তদান করার জন্য বহু মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসছেন।
এটা আমরা আগেও দেখেছি। আমার মনে পড়ে আমরা তখন কিশোর, 83-84 সালের দিকে জগন্নাথ হলে একটা ভবন ধসে পড়ে, বহু পুরনো ভবন, মেনটেইন একটা ভবন ধসে পড়ে। তো সেখানেও রক্ত দেওয়ার জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে, জগন্নাথ হলে আপনি জানেন এখানে সনাতন ধর্মাবলম্বীরাই থাকেন, তো সনাতন ধর্মাবলম্বী পুরুষরা থাকেন আর কি। তো ওনাদের জন্য রক্ত দেওয়ার জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ এগিয়ে এসেছিল। এবারও দেখলাম আমরা অনেকে তাদের গাড়িতে যে বহন ছেড়ে দিয়েছেন। আবার এটাও দেখলাম যে অনেক অটোরিকশা চালক বা সিএনজি চালক যেই ভাড়া 200-250 টাকা, তারা 1000 টাকা করে ভাড়া নিয়েছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। কোনো কিছু হলেই আপনারা প্রতিবাদ করেন, এটা তো একটা প্রতিবাদের শহর হয়ে গেছে 5ই আগস্টের পরে। হ্যাঁ, আপনারা রাস্তা ব্লকেট করে ইয়ে করেন, মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনারা টাকা কামিয়ে নিচ্ছেন। হ্যাঁ, আগুন লেগেছে, আপনার একটু আলু পুড়ে খাবেন। এটা তো শুধু সিএনজি চালকদের দিয়ে নিয়ে বললে এটা আনফেয়ার হবে। এখানে পানি বিক্রির ব্যাপারটাও বহুল আলোচিত। আই মিন ডিসগাস্টিং বললেও মানে খুবই কম বলা হয়। এই ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আর ঢাকা শহরেই কেন আপনাদের সবকিছু থাকতে হবে? নেভির হেডকোয়ার্টার চিটাগং, আমাদের কোস্ট, এয়ারফোর্সের হেডকোয়ার্টার, বড় ঘাঁটি আছে যশোরে, সামরিক বাহিনী তো আছেই এখানে, দুটো ক্যান্টনমেন্ট, সামনে আরো কিছু দূর আগালে, মিরপুর থেকে কিছু দূর আগালে আবার সাভার ক্যান্টনমেন্ট। সকল সামরিক স্থাপনা কেন ঢাকা শহরে থাকতে হবে? এটা তো বাঞ্ছনীয় নয়। সামরিক স্থাপনাগুলো স্থানান্তর করা যায় কিনা এটা এখন ভাবার সময় এসেছে। ইভেন বর্ডার গার্ডসদেরও তারা কোনো সীমান্ত ডিস্ট্রিক্টে থাকতে পারেন তাদের হেডকোয়ার্টার, না ঢাকা শহরের সবকিছু থাকতে হবে। এটা মানে ইয়েটা কি, সবাই ঢাকায় আসতে হবে, কারণ কেউ চাকরি করবেন না অন্য জায়গায়। আমি বেসামরিক লোকদের কথা বলছি। ডাক্তাররাও যদি পোস্টিং একটু মফস্বল শহরে হয়, ঢাকায় আসতে হবে। সুযোগ সুবিধা নাই, যথেষ্ট সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধা না হলেও রাষ্ট্রের কর্মচারী হিসেবে আপনার সব জায়গায় কাজ করতে হবে। একজন পুলিশ সদস্য খাগড়াছড়িতে, বান্দরবনে গিয়ে কাজ করেন, একজন সেনা সদস্য কাজ করেন ডিউটিতে, আপনারা করতে রাজি নন। যাকে এটা প্রসঙ্গান্তরে চলে গেলাম, কথার পিঠে কথা চলে আসে। তো এটা একটা থামাতে হবে তো। আর এরকম জনবহুল এলাকায় ট্রেনিং এর জন্য আপনারা বেছে নেবেন কেন? আর জায়গা নাই। বাংলাদেশই পুরো জনবহুল, এটাও ঠিক, কিন্তু কিছু ফাঁকা জায়গা আছে। রানওয়ে 1.9 নটিক্যাল মাইল দূরে আপনারা প্লেন বিধ্বস্ত হলো। এটা কি অ্যাবসার্ড একটা, মানে মানে এটা থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। শামসুর রহমান লিখেছিলেন, অদ্ভুত উটের পিঠে চড়ছে স্বদেশ। তো এগুলো তো কি ব্যাপার? এখানে আপনার 34 বছরে 32টা অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশ কিছু পাইলট মারা গেছেন। সরঞ্জাম নিয়ে চিন্তা করার সময় কি এখনো আসেনি আপনাদের? বিমান বাহিনী কর্তৃপক্ষ, সশস্ত্র বাহিনী, রাষ্ট্র, সরকার, ডিফেন্স মিনিস্ট্রি আছে একটা, কি করেন? কিছুদিন আগে, গত বছর নভেম্বরে, একজন স্কোয়াড্রন লিডার প্লেন চালাচ্ছিলেন, এটা সোলো ফ্লাইটই ছিল। তো উনি ঘিঞ্জি এলাকায়, জনবসতিপূর্ণ এলাকা থেকে বাঁচানোর জন্য, মানে ওখানে যাতে, মানে ওনারটাও ত্রুটি দেখা দেওয়াতে ক্র্যাশ ল্যান্ডিং করতে হবে, তো উনি অ্যাভয়েড করতে আপ্রাণ চেষ্টা করে সফল হন। এই ক্ষেত্রে লেফটেন্যান্ট তৌকির, মানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সফল হননি দুঃখজনকভাবে। তো উনি সেটা একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করাতে অনেক প্রাণ বেঁচে যায়। উনি নিজের প্রাণটা বিসর্জন দিয়েছেন, স্কোয়াড্রন লিডার। কিন্তু এভাবে কেন করতে হবে? আপনার তো আমাদের ভালোভাবে চিন্তা করতে হবে, বিশেষজ্ঞদের, যারা এভিয়েশন এক্সপার্টস, যে এটা এরকম যেন আর না হয়। এটা আপনাদের ট্রেনিং এর অন্য একটা ব্যবস্থা রাখতে হবে, যেখানে জনবহুল এলাকার উপর দিয়ে যেই প্লেনে দুর্ঘটনা ঘটার সময় থাকে, 66 মডেলের প্লেন নিয়ে আমাদের ট্রেনিং পান আমাদের পাইলটরা, ওনারা মূল যুদ্ধক্ষেত্রে সমস্যা হতে পারে। তো ইটস এ টু বিগ আ জাম্প from a ramshackle plane to an ultra modern warplane. তো এটা এখানে থামানো দরকার। এটার একটা বিকল্প চিন্তা করা দরকার। এরকম জনবহুল এলাকায় ট্রেন চলবে কিনা। আমি কোনো এক্সপার্ট নই, কিন্তু এক্সপার্টদের এটা নিয়ে ভাবা উচিত। আর এই মাইলস্টোন কলেজ যের উপর দিয়ে কিন্তু শুধু যায় না, এয়ারফোর্সের যায় না, এটা
স্থাপনাটাই একটা নাজুক জায়গা। প্রায় সব প্লেনই তো এটার উপর দিয়ে যাচ্ছে বা আসছে। দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ইউ ক্যানট প্রেডিক্ট অ্যাক্সিডেন্ট। ঢাকা শহর এমনিতেই অত্যন্ত জনবহুল একটি শহর, এটা একটা মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে। একটা ভূমিকম্প হলে কি হবে এটা বলা মানে মানে কল্পনার অতীত। আমি আমার এক বন্ধু একটা স্ট্যাটাস দিয়েছেন, উনি একজন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশে ঢাকা শহরে একটা ভূমিকম্প হলে কি হবে। তো বিশেষজ্ঞ বলেছিলেন ইন এ ভেরি ক্রিপ্টিক ম্যানার যে ভূমিকম্প হয়ে আপনি যদি বেঁচে যান, আপনি মনে করবেন আপনার আমার বাঁচা উচিত, মানে আমি মরে গেলেই মনে হয় ভালো হতো। এরকম ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হবে। রানা প্লাজা উদ্ধার কার্য সম্পন্ন করতে বহুদিন লেগেছে এবং খুব বেশি ক্যাজুয়ালিটি মানে থামানো যায়নি, কম করা যায় নাই। এরকম মৃত্যু ফাঁদে আমাদের ট্রেনিং প্লেনগুলো অ্যাড হবে, এটা তো আসলে চিন্তার বিষয়। এটা তো আমাদের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন ওনারা একটু ভেবে দেখুন যে বিকল্প কিছু করা যায় কিনা। ট্রেনিং তো নিতেই হবে আমাদের, ট্রেনিং ছাড়া তো আর এয়ারফোর্স চলে না, বা যে কোনো বাহিনী, এদেরকে ট্রেনিং দিতে হবে। যারা রক্তদান নিয়ে এগিয়ে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে শিক্ষিকা তার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাকেও আবারও সম্মান জানাই। এবং কি বলবো, এই যে 25 জন এখন পর্যন্ত জানা 25 জন শিশুর বাবা মা এবং পরিবারজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আর কি বা করার আছে, ওনাদের জন্য দোয়া করছি সর্বশক্তিমানের কাছে যে ওনাদের এই সহ্য করার মতো না, তাও যদি উনি দয়া করে শক্তি দিন। যারা আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারা বেঁচে উঠুক, বেঁচে ওঠা, তারা বেঁচে ওঠার পরেও তাদের জীবন, যদি যারা বেঁচে যাবেন তাদের জীবন এই ট্রমা থেকে তো তারা বাঁচবেই না। বাচ্চা মানুষ 12, 10, 8 শিশু, তারা তো এই ট্রমা থেকে বাঁচবে না। তারপরেও তাদের যতটা সম্ভব তাদের সুস্থতা কামনা করছি, খুব আশাবাদী না হয়েই করছি, কারণ মিরাকেল তো হয়, সেই মিরাকেলের আশা করছি যে ওনারা বাচ্চারা বেঁচে উঠুক। তাদের পরিবার পরিজনদের প্রতিও গভীর সমবেদনা জানাচ্ছি। আর কি বা করার আছে, ব্যবস্থাটাই এরকম, আমাদের সিস্টেমটাই এরকম যে এটা হয়তো শেষ দুর্ঘটনা হবে না। ধন্যবাদ।